প্রিয় শিক্ষার্থীরা কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব দুটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। গ্রাফাইট বিদ্যুৎ পরিবাহী হলেও হীরক বিদ্যুৎ পরিবাহী কেন, এবং কার্বন ও সিলিকনের মধ্যে সাদৃশ্য বৈসাদৃশ্যগুলো। ওকে স্যার, গ্রাফাইট এবং হীরক আসলে কার্বনের দুইটা রূপভেদ। আমরা যদি বলি কার্বনের দুইটা রূপভেদ হইল গ্রাফাইট আর হীরক। এখন আমি এই আলোচনায় পড়ে যাচ্ছি। আমরা যদি এখন আপনাকে আমি বলি যে আমাদের যে দৈনন্দিন জীবনে আমরা যে সকল জিনিসপত্র ব্যবহার করি তাদের মধ্যে সবচেয়ে মূল্যবান জিনিস কি? কেউ বলবেন সোনা, কেউ রূপা, তামা, তারপর কেউ বলবেন আসলে ডায়মন্ড বা হীরা। আপনি কি একটা জিনিস খেয়াল করছেন? এই যে সোনা, রূপা, তামা এগুলা কিন্তু ধাতব পদার্থ, ধাতু, এরা বিদ্যুৎ পরিবহন করে। কিন্তু এই ডায়মন্ড আসলে অধাতু এবং এটা কার্বনের একটা রূপ। এবং আমরা অনেকে হয়তো ভালো করে জানি না যে আসলে কার্বন কি। আমরা জানি কার্বনের প্রায় 80 লক্ষ যৌগ আছে, 90 লক্ষ জৈব যৌগ আছে। কার্বন আসলে কোথায় থাকে? কালিতে পাওয়া যাবে, গ্রাফাইট বা পেন্সিলের মধ্যে পাওয়া যাবে। এরই আসলে একটা স্পেশাল রূপ আসলে কি ডায়মন্ড। ব্যাপারটা একটু ইন্টারেস্টিং না? তো আপনারা জানেন আমার একটা অফলাইনে যে আমি পড়াই, আমার সে একটা গ্রুপ বা পেজ আছে কার্বন টিউটোরিয়াল। আপনারা আমার অনলাইন ক্লাসের কর্নারে আসলে এই লোগোটা প্রায় সময় দেখতে পান। যেহেতু আজকে এই প্রশ্নটা উঠে আসছে তাই আমি একটু আমার লোগোর মিনিংটা একটু বলি। এই দেখতে পাচ্ছেন আমার এই লোগোর মধ্যে ডায়মন্ড আছে, আবার এইদিকে কিন্তু লাইট জ্বলতেছে। আমি আসলে এই জায়গায় মিন করতে চাইছি এরকম যে আমাকে অনেকে স্টুডেন্টরা প্রশ্ন করতে, স্যার আপনার প্রতিষ্ঠানের নাম কার্বন টিউটোরিয়াল কেন বা কার্বন কেন রাখলেন? কার্বনের প্রতি আমার অন্যরকম একটা আবেগ অনুভূতি আছে। চিন্তা করছেন কার্বনের ব্যাপারে? একটু চিন্তা করেন। এই কার্বন আসলে জীবনের উৎস। আমরা যদি বলি যে কেটিনেশন ধর্ম আছে, সে প্রায় 90 লক্ষ জৈব যৌগ তৈরি করে। এবং এই কার্বন কালিতে আছে, কয়লাতে আছে, গাছপালা আছে, সকল জ্বালানির মধ্যে কার্বন আছে। মানে কার্বন বিভিন্ন ভেরিয়াস পজিশনে আছে, কিন্তু এদের স্পেশাল একবার হাইয়েস্ট ট্রুথ যেটা, সেটাকে আমরা কি বলি? ডায়মন্ড। দেখেন তো এই গল্পটা আমাদের জীবনের সাথে মিলে কিনা। আপনি ভাবতেছেন যে স্যার গ্রাফাইটের মধ্যে কার্বন আছে, আবার ডায়মন্ডেও কার্বন, তাইলে গ্রাফাইটে তো অমূল্যবান কেন, ডায়মন্ডে তো মূল্যবান কেন? স্যার আমি একটু থামেন, আমার কথাটা একটু ফলো করেন। মনে করেন আপনি এখন একজন শিক্ষার্থী, আপনি পড়াশোনা করতেছেন। আপনি এখন কিন্তু এত প্রতিষ্ঠিত না, কিন্তু আপনি পড়াশোনা কইরা একটা ভালো জায়গায় গেছেন, বড় ডাক্তার হয়েছেন, বড় ইঞ্জিনিয়ার হয়েছেন, অথবা জীবনে প্রতিষ্ঠিত হয়েছেন। এখন এই মুহূর্তে আপনি চাইলেও 2-4-5 লাখ টাকা মাস ইনকাম করতে পারবেন না। কিন্তু আপনি যখন ভালো করে পড়াশোনা করবেন, কেউ যদি ইঞ্জিনিয়ার হয়, কেউ ডাক্তার হয়, অথবা আমরা এখন পড়াশোনা কইরা ভালো জায়গায় যাই, যাওয়ার পরে কিন্তু আসলে আপনি বিসিএস ক্যাডার হইলেন অথবা যে কোনো ভালো পদে গেলেন, আপনাকে কি এমনি দিতে পারছেন? না। নিজের এই সফলতার পেছনে অনেক নির্ঘুম রাত আছে। আমরা অনেকেই কাউকে সফল আসলে দেখলেই মনে করি যে না এটা সহজ না। প্রত্যেকটা সফলতার পিছনে আসলে একটা এনাদার স্টোরি থাকে। আপনি অনেক নির্ঘুম রাত গেছে, অনেক পড়াশোনা করছেন, করার পরে আসলে ওই জায়গায় গেছেন। ঠিক সেই রকম আমার প্রতিষ্ঠানের নাম কার্বন টিউটোরিয়াল এইরকম দিছিলাম যে বিভিন্ন লেভেলে কার্বন আছে। অর্থাৎ আমি প্রত্যেকটা স্টুডেন্টকে কার্বনের নিয়ে চিন্তা করি। বিভিন্ন লেভেল বা বিভিন্ন স্তরের স্টুডেন্ট আসলে আমার সংস্পর্শে আসবে বা আমি তাদের সহযোগিতা করব। আমার টার্গেট থাকবে যে ওদেরকে ওই স্কিল ডেভেলপমেন্টের মাধ্যমে আসলে ডায়মন্ডে রূপান্তরিত করা। এরকম আসলে আমি আমার অফলাইন স্টুডেন্টদের বলতাম আর কি। আসলে আমার ওই থিম থেকে আসলে কার্বন টিউটোরিয়াল নাম দেওয়া, যে এটা আপনি চাইলে একটা নর্মাল কার্বনের পজিশন যেটা গ্রাফাইট, সে বিদ্যুৎ পরিবহন করে, মানে বিদ্যুৎ, আর সে তারই আর একটা রূপভেদ আছে, ফাইনাল রূপভেদ, সেটা আসলে কি ডায়মন্ড। আসলে এদের মধ্যে পার্থক্য স্কিল ডেভেলপমেন্টের মধ্যে। আমরা একটা অসফল মানুষ এবং সফল মানুষ। আপনি এখন অসফল আছেন, আপনি চাইলেও মাসে 4-5 লাখ টাকা ইনকাম করতে পারতেছেন না, কিন্তু আপনি যখন সফল হবেন তখন কিন্তু পারবেন। কিন্তু আপনি যা বর্তমানে আপনি যা এক্স, ভবিষ্যতেও কিন্তু আপনি এক্স, অর্থাৎ আপনি কিন্তু আপনার স্কিল ডেভেলপমেন্ট হয়েছে। এর মানে গ্রাফাইট এবং হীরকের মধ্যে মূল পার্থক্য আসলে স্কিল ডেভেলপমেন্টের। কি স্কিল ডেভেলপমেন্ট? আমি যদি একটু সহজ বলি, দেখেন গ্রাফাইটের গঠনের বেলায় প্রতিটা কার্বন অপর 3টা কার্বনের সাথে যুক্ত হয়। গ্রাফাইটের গঠনের বেলায় প্রতিটা কার্বন অপর 3টা কার্বনের সাথে যুক্ত হয়, কিন্তু হীরকের গঠনের বেলায় প্রতিটা কার্বন অপর 4টা কার্বনের সাথে যুক্ত হয়। 4টা কার্বনের সাথে। আমরা জানি কার্বনের যদি আসলে চাই, তার বৈশিষ্ট্য 4টা ইলেকট্রন থাকে। এই যে মনে করেন, এই যে তার একটা ইলেকট্রন আছে। এই গ্রাফাইটের ক্ষেত্রে প্রতিটা কার্বন 3টা বন্ধন গঠন করতে পারে, আর একটা ইলেকট্রন বন্ধন গঠন করতে পারে না। কিন্তু হীরকের বেলায় প্রতিটা কার্বন 4টা বন্ধন গঠন করতে কিন্তু সক্ষম। অর্থাৎ এই গ্রাফাইট এবং হীরকের মধ্যে মূল পার্থক্য একটা বন্ধন গঠনের। ও স্কিল ডেভেলপমেন্ট করতে পারছে, ও করতে পারে নাই।
আপনারা জানেন এই গ্রাফাইটের মধ্যে আসলে সংকরীকরণটা করে sp2, যারা আমরা সংকরীকরণ পড়ছি এটার মধ্যে সংকরীকরণ আসলে sp3। আমি sp2 এবং sp3 নিয়ে একটু পরে বলতেছি। এর মানে কি, এই যে স্যার এই যে হীরকের বেলায় তার বহিঃস্তরে কি কোনো মুক্ত ইলেকট্রন আছে স্যার? দেখেন এই জায়গায় গ্রাফাইটের বেলায় প্রতিটা কার্বন অপর 3টা কার্বনের সাথে যুক্ত হয়, ফলে তার বহিঃস্তরে একটা মুক্ত ইলেকট্রন থাকে। আমরা জানি কি বিদ্যুৎ পরিবহন করতে গেলে কি লাগবে, মুক্ত ইলেকট্রন অথবা আয়ন, এনায়ন আর ক্যাটায়ন। আমরা জানি বিদ্যুৎ পরিবাহী দুই ধরনের, একটা ইলেকট্রনিক পরিবাহী, একটা তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী। তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী যেমন ফর এক্সাম্পল সোডিয়াম ক্লোরাইড, সে Na প্লাস এবং Cl মাইনাস মানে আয়নের মাধ্যমে সে বিদ্যুৎ পরিবহন করে, এটা ছিল তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী, পানির মধ্যে দিলে অথবা তাপ দিয়ে গলাইলে। কিন্তু গ্রাফাইট যেমন সোনারূপা তামা এগুলো হলো ইলেকট্রনিক পরিবাহী, ইলেকট্রনের মাধ্যমে বিদ্যুৎ পরিবহন করে। সেম গ্রাফাইটের মধ্যে একটা মুক্ত ইলেকট্রন আছে, এই ইলেকট্রনের কারণে সে কি করে বিদ্যুৎ পরিবহন করে। কিন্তু হীরকের মধ্যে কোনো মুক্ত ইলেকট্রন নাই, সেই জন্য সে বিদ্যুৎ পরিবহন করতে পারে না। বিষয়টা কি বুঝতে পারছেন স্যার? আমরা এখন পরীক্ষার খাতায় এই প্রশ্ন উত্তরটা কিভাবে দিব, যে গ্রাফাইট এবং হীরক কার্বনের দুইটা রূপভেদ। গ্রাফাইটের গঠনের বেলায় প্রতিটি কার্বন অপর 3টি কার্বনের সাথে সমযোজী শক্তিশালী সিগমা বন্ধন গঠন করে। এগুলা কিন্তু সিগমা বন্ধন স্যার, এগুলা সিগমা বন্ধন গঠন করে। এবং হীরকের গঠনের বেলায় প্রতিটি কার্বন অপর 4টি কার্বনের সাথে সিগমা বন্ধন গঠন করে। যত বন্ধন আছে সবগুলো আসলে কি সিগমা বন্ধন। ফলে এবং এই গ্রাফাইটের ক্ষেত্রে sp2 সংকরীকরণ ঘটে। যারা সংকরীকরণটা আমরা জানি যে sp2 সংকরীকরণ ঘটা মানে তার একটি অসংকরিত পি অরবিটাল থাকে, এই অসংকরিত পি অরবিটালটা এই যে এরকম, আমি যদি একটু দেখাইতেছি, এই যে এই কার্বনেরও কিন্তু একটা অসংকরিত পি অরবিটাল আছে। স্যার আমি একটু বলি যে প্রত্যেকটা কার্বন 3টা কার্বনের সাথে যুক্ত হবে। ফর এক্সাম্পল স্যার sp2 সংকরীকরণের বেলায় আমরা জানি সমবাহু ত্রিভুজের নিয়ে একটা স্ট্রাকচার হয়, আমি এত গভীরে যাচ্ছি না, যে প্রতিটা কার্বনের যখন sp2 সংকরীকরণ ঘটবে তখন তার একটা অযুগ্ম ইলেকট্রন থাকে যেটা অসংকরিত। মনে করেন এই কার্বনের একটা অসংকরিত ইলেকট্রন আছে, এই কার্বনের একটা অসংকরিত, তখন তাদের মধ্যে পাশাপাশি অতিক্রমণের মধ্যে পাই বন্ধন গঠিত হবে। কি হবে? পাই বন্ধন। আর এই পাই বন্ধন হলো সঞ্চারণশীল, এই সঞ্চারণশীলতার কারণে সে কি করতে পারে, বিদ্যুৎ পরিবহন করতে পারে। কিন্তু হীরকের বেলায় প্রতিটি কার্বন sp3 সংকরিত, তার এই কার্বন পরমাণুর ক্ষেত্রে কোনো অসংকরিত অরবিটাল থাকে না। আর অসংকরিত অরবিটাল না থাকলে আসলে এই জায়গায় পাশাপাশি অতিক্রমণের কোনো সুযোগ নেই, তাই সে আসলে কি করতে পারে না, পাই বন্ধন গঠন করতে পারে না। আর পাই বন্ধন গঠন করতে পারে না বিধায় আসলে এই জায়গায় সঞ্চারণশীল ইলেকট্রনের উৎস নাই, সেজন্য সে বিদ্যুৎ পরিবহন করতে পারে না। এই জিনিসটাকে আসলে বুঝছি স্যার, আমি এই অংশটা মুছে ফেলি, এটা আমার প্রয়োজন, আমি জাস্ট বোঝানোর জন্য ছিলাম যে আচ্ছা মোরাল অফ দ্য স্টোরিটা আসলে কি। মোরাল অফ দ্য স্টোরিটা হইল যে কার্বন এবং কার্বনের দুইটা রূপভেদ, একটা হলো গ্রাফাইট আর একটা হীরক। গ্রাফাইটের গঠনের বেলায় প্রতিটি কার্বন অপর 3টা কার্বনের সাথে যুক্ত হয়। এই যে এই কার্বন যত কার্বনে আছে, আমি যদি এটার চিত্রটা একটু বড় করতে চাই কোনো সমস্যা নেই, হ্যাঁ আমি যদি এইদিকে দিতে চাই, এই যে প্রতিটা কার্বন অপর 3টা কার্বনের সাথে যুক্ত হবে। আপনি খেয়াল করবেন দেওয়ার সময় যোজনী, গ্রাফাইটের গঠনের বেলায় যাতে কার্বনের যোজনী চাইন না হয়, অর্থাৎ হাত যেন সবসময় 3টাই থাকে। এই যে স্যার, হ্যাঁ আরেকটা এইদিকে দিতে পারেন, কোনো সমস্যা নেই, বড় হইতেই থাকবে। এই যে আপনি যতই দেখেন না কেন প্রত্যেকটা কার্বনে আসলে কি আছে, ত্রিবন্ধন, 3টা বন্ধন গঠন করে। ফলে তাদের বহিঃস্তরে একটা কি থাকবে, মুক্ত ইলেকট্রন থাকবে। এই মুক্ত ইলেকট্রন পরবর্তীতে কি করবে, পাই বন্ধনে অংশগ্রহণ করবে। আর এই পাই বন্ধন আসলে সঞ্চারণশীল, এই সঞ্চারণশীল পাই বন্ধনের কারণে আসলে সে কি করে, বিদ্যুৎ পরিবহন করে। কিন্তু গ্রাফাইটের গঠনের বেলায় প্রতিটা কার্বন অপর 4টা কার্বনের সাথে যুক্ত হয় এবং এতে sp3 সংকরীকরণ ঘটে। ফলে তার মধ্যে আর কোনো পাই বন্ধন গঠিত হওয়ার কোনো সুযোগ নাই, ফলে সঞ্চারণশীল পাই ইলেকট্রন থাকে না, সেই জন্য সে আসলে কি বিদ্যুৎ অপরিবাহী। বিষয়টা কি বুঝছি? তাহলে গ্রাফাইট এবং হীরক একজন সফল মানুষ, অর্থাৎ আমি যদি এটাকে বলি এটা অসফল বা ব্যর্থ আমরা বলি না, এটা কি সফল মানুষ। আপনাদের মধ্যে অনেক বন্ধু বান্ধব আছে দেখবেন মেডিকেল বুয়েটে পড়াশোনা করে সে মাসে 5 লাখ 10 লাখ টাকা ইনকাম করতেছে। আসলে মেইন সফলতা টাকার উপর নির্ভর করে না, তারপরে আমরা বলতেছি আর কি। তাইলে এর মানে কি, আমরা সবাই, আপনার বন্ধু যেরকম ছিল আপনিও এরকম ছিলেন, তাই তো? কিন্তু সে তার দিনে রাতে একটু বেশি পরিশ্রম করছে, পড়াশোনা বেশি করছে, যার ফলে সে বুয়েটে গেছে, অর্থাৎ তার স্কিল ডেভেলপমেন্ট একটু বেশি হয়েছে। সেই জন্য আমরা হতাশ হওয়ার কোনো কারণ নাই। আমরা যারা জেনারেল লাইনে পড়াশোনা করতেছি, আমাদের মধ্যে কেউ এখন ডিসিএসপি হইসা
ডিসিএসপি হইয়া আমরা ওদেরকেও নিয়ন্ত্রণ করতে পারবো, সমস্যা কিন্তু নেই। তো দেখেন আমরা কি বলতে চাই, যে কার্বনের দুইটা রূপভেদ। আপনি যদি সফল হন তাহলে ডায়মন্ডের দিকে যাবেন, অসফল হইলে গ্রাফাইটের দিকে যাবেন। সফল মানে অর্থাৎ কার্বন সে হিরোকও হইতে পারে, আবার কি গ্রাফাইটও হইতে পারে। পার্থক্য কি, যদি তার মধ্যে sp2 সংকরীকরণ ঘটে, কোনো কার্বনে যদি sp2 সংকরীকরণ ঘটে sp2, তখন সে আসলে গ্রাফাইট হয়। আর sp3 সংকরীকরণ ঘটলে সে কি, সে ডায়মন্ড হয়। বিষয়টা কি বুঝতে পারছি? আচ্ছা, পৃথিবীর সবচেয়ে কঠিন পদার্থ হইলো কিন্তু আসলে ডায়মন্ড, এবং এটা চকচক করে, কেন এটা আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন করে। যাই হোক, আমি ওই স্ট্রাকচারে যাচ্ছি না। আমার এই মূল কাহিনীটা আসলে কি, গ্রাফাইট বিদ্যুৎ পরিবাহী হলো, হীরক বিদ্যুৎ অপরিবাহী কেন, আমি এক কথায় আবার বলি যে গ্রাফাইট এবং হীরক কার্বনের দুইটা রূপভেদ। গ্রাফাইটের গঠনের বেলায় প্রতিটি কার্বন অপর তিনটি কার্বনের সাথে সিগমা বন্ধন গঠন করে, কিন্তু ফলে তার যোজ্যতা স্তরে একটি মুক্ত ইলেকট্রন থাকে। এই মুক্ত ইলেকট্রন পরবর্তীতে পাই বন্ধনে অংশগ্রহণ করে। এই পাই বন্ধনটা সঞ্চালনশীল, এই সঞ্চালনশীল পাই ইলেকট্রনের কারণে সে বিদ্যুৎ পরিবহন করে। কিন্তু হীরকের গঠনের বেলায় প্রতিটি কার্বন অপর চারটা কার্বনের সাথে কি হয়, যুক্ত হইয়া ফলে তার বহিঃস্তরে কোনো মুক্ত ইলেকট্রন থাকে না, তাই সে পাই বন্ধনে অংশ করতে পারে না। এই জন্য আসলে সে কি, বিদ্যুৎ অপরিবাহী। আপনি অর্থাৎ এখন আমি যদি আপনাকে বলি যে গ্রাফাইট যে পরিবাহী, এটা কোন ধরনের পরিবাহী, এটা কি তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী, এটা কি এরকম বিদ্যুৎ পরিবহন করছে না? উত্তর হইল না, সে আসলে ইলেকট্রনিক পরিবাহী। এই যে ধাতুগুলা যেরকম ইলেকট্রন প্রবাহের মাধ্যমে বিদ্যুৎ পরিবহন করে, এগুলো হচ্ছে যৌগগুলো হলো তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী। ওকে স্যার, আশা করি আমরা এই প্রশ্ন উত্তরটা পারবো। আমি যদি একটু স্ট্রাকচারটা দেখাইতে চাই আর কি, তাহলে আমরা হীরক এবং গ্রাফাইট কার্বনের যদি দুটো রূপভেদ, একটা বিদ্যুৎ পরিবাহী আর একটা অপরিবাহী, সেই জিনিসটা আমরা পারবো। আমরা যদি একটু হীরকের স্ট্রাকচারটা দেখাই ত্রিমাত্রিক ডাইমেনশনে, এই যে স্যার এই জায়গায় কিন্তু সংকরীকরণটা আসলে কি করছে, আমাদের এরকম পরীক্ষার খাতায় চিত্র না আঁকলে হবে। আমাকে যদি বিদ্যুৎ পরিবহনের কথা বলে তখন চিত্র না দেখাইলে হবে। তো কোথাও যদি বলে তুলনামূলক পার্থক্য করো, তখন পারলে আপনি চিত্র দিবেন আর কি, সমস্যা নেই। আর দিলেও যে আমি যে সিম্পল একটু আগে আঁকছি, একটা দেখাইলে হচ্ছে। তো এই ক্ষেত্রে কি sp3 সংকরীকরণ ঘটে, আর এই ক্ষেত্রে কি sp2 সংকরীকরণ ঘটে। এটা যে স্তর আকারে থাকে। এই যে দেখেন, আমরা যদি একটু খেয়াল করি যে এই কার্বনের সাথে কয়টা কার্বন যুক্ত আছে, 1 2 3। এই কার্বন যদি আমরা চিন্তা করি 1 2 3, অর্থাৎ প্রত্যেকটা কার্বন অপর তিনটা কার্বনের সাথে যুক্ত, ফলে তার বহিঃস্তরে একটা ইলেকট্রন মুক্ত থাকবে, অর্থাৎ একটা ফ্রি ইলেকট্রন থাকবে। আর এই ফ্রি ইলেকট্রনটাই পরে কি করে, বিদ্যুৎ পরিবহন করে। কিন্তু এই কার্বনে আপনি প্রতিটা কার্বন আসলে অপর চারটা কার্বনের সাথে যুক্ত, এবং এটা চতুস্থলকীয় স্ট্রাকচার। তো চতুস্থলকীয় স্ট্রাকচার, এই যে আমি যদি মনে করি যে এই কার্বন, যে কোনো কার্বন, এই যে কার্বন 1 2 3, আর চতুস্থলকীয় ডাইমেনশনের চিত্র তো আমরা আঁকতে পারি না, অপর দিকে একটা বন্ধন আছে, অর্থাৎ এরকমই। এই যে প্রতিটা কার্বন অপর চারটা কার্বনের সাথে যুক্ত থাকবে, ফলে তার বহিঃস্তরে কোনো মুক্ত ইলেকট্রন হয়, এই জন্য সে বিদ্যুৎ পরিবহন করতে পারে না। ওকে স্যার, আশা করি আমরা এটা বুঝতে পারছি। তাহলে আমি আপনাদের যে নোটটা দিব, সেই নোটটা আসলে আমরা একটু দেখি যে হীরক বিদ্যুৎ পরিবাহী নয়, কিন্তু গ্রাফাইট বিদ্যুৎ পরিবাহী কেন। আমি যে কথাবার্তাগুলো বলছি মূলত সেই কথাবার্তাগুলো দেখেন। গ্রাফাইট কাঠামোতে একটি কার্বন পরমাণু সমূহ sp2 সংকরীকৃত হয়। প্রতিটি কার্বন পরমাণু 3টি sp2 সংকর অরবিটালের মাধ্যমে অপর 3টি কার্বন পরমাণুর সঙ্গে সমযোজী বন্ধন দ্বারা যুক্ত হয়। এই 3টি সমযোজী বন্ধন গঠিত হয়, ফলে কার্বনের যোজ্যতা স্তরে 4টি ইলেকট্রনের মধ্যে 3টি ইলেকট্রন, এই জায়গায় 3টি ইলেকট্রন দ্বারা অবশিষ্ট 3টি ইলেকট্রন দ্বারা যে বন্ধন গঠিত হয়, অবশিষ্ট ইলেকট্রনটি সঞ্চালন হয়। এই সঞ্চালনক্ষম ইলেকট্রনের কারণে গ্রাফাইট ধাতুর মতো বিদ্যুৎ পরিবহন করে। ব্যাপারটা এরকম না, এই যে আমরা বলছিলাম sp2 সংকরীকরণ ঘটলে প্রতিটা কার্বন অপর 3টা কার্বনের সাথে কি হয়, যুক্ত হয়, ফলে তার বহিঃস্তরে একটা মুক্ত ইলেকট্রন থাকবো, তার মধ্যে একটা সঞ্চালনক্ষম পাই ইলেকট্রন, সঞ্চালন কম ইলেকট্রন থাকে, সেটা আসলে সঞ্চালন কম পাই ইলেকট্রন বলতে পারেন। আমি যদি sp2 সংকরীকরণটা আপনাকে দেখাইতে চাই, স্ট্রাকচারটা আপনারা যারা সংকরীকরণ পারেন, আমি সংকরীকরণ ক্লাসে পড়াইছি অবশ্য, সমবাহু ত্রিভুজের মতো মনে করেন। আমি যে সমবাহু ত্রিভুজটা এভাবে খাড়াখাড়ি না দিয়ে পাশাপাশি দিলাম আর কি। এই যে স্যার, এটা sp2, তার মধ্যে কি থাকবে, একটা ইলেকট্রন অসংকরিত অবস্থা থাকবে, এই জায়গায় থাকবে মুক্ত ইলেকট্রন। এখন ওরা কি করবে, সিগমা বন্ধন গঠন করবে, ওরা বন্ধন গঠন করবে, বুঝছেন, কিন্তু সে অসংকরিত অবস্থা থাকবে, তাই সে আসলে কি করবে, বিদ্যুৎ পরিবহন করবে। এইটাই আসলে এই জায়গায় বুঝানো হয়েছে। আচ্ছা, অপরপক্ষে হীরক কাঠামোতে কার্বন পরমাণুর sp3 হাইব্রিডাইজেশন ঘটে,
অর্থাৎ sp3 হাইব্রিডাইজেশনের চিত্রটা যদি আমি আপনাকে একটু দেখাই, এই যে স্যার sp3 দেখেন এই জায়গায় কিন্তু কোনো কি নাই, অসংকরিত অরবিটাল নাই, এই যে sp3। তারপরে সে বন্ধনে অংশগ্রহণ করবে, তার মধ্যে কোনো মুক্ত ইলেকট্রন থাকার কোনো কি নাই, সুযোগ নাই। এটাই বলছে যে হীরক কাঠামোতে sp3 হাইব্রিডাইজেশন ঘটে, প্রতিটি কার্বন পরমাণুকে ঘিরে 4টি sp3 হাইব্রিড অরবিটাল একটি সুষম চতুস্থলকের 4টি কৌণিক বিন্দুর দিকে প্রসারিত হয়। এই যে কার্বন পরমাণুরে দেখেন এইদিকে একটা sp3 চতুস্থলকের কেন্দ্রে আছে কিন্তু, তাই তো অরবিটাল যে অপর 4টি কার্বন পরমাণু প্রত্যেকের একটি sp3 হাইব্রিড অরবিটালের সাথে অতিক্রমণ করে 4টি কার্বন কার্বন সিগমা বন্ধন গঠন করে। এই যে এইদিকে আরেকটা কার্বনের সাথে কার্বন, এই সবগুলো আসলে সিগমা বন্ধন চাইরাটাই গঠন করে। এই কার্বন কার্বন বন্ধন অতি স্থিতিশীল এবং অণুতে কোনো সঞ্চারনশীল ইলেকট্রন না থাকায় এটি বিদ্যুৎ অপরিবাহী। আশা করি আমরা আসলে বুঝতে পারছি। এই যে এই জায়গায় তো এই কার্বনও তো sp3, এই কার্বনও কিন্তু sp3, আমি টোটাল চিত্র রাখলাম না, যে প্রত্যেকটা আসলে কি করতেছে, এই জায়গায় একটা সিগমা বন্ধন, এই জায়গায় একটা সিগমা বন্ধন, এই জায়গায় সিগমা, 4টাই সিগমা বন্ধন গঠন করতে পারছে, ফলে তার মধ্যে কোনো মুক্ত ইলেকট্রন তার সুযোগ নাই, সেই জন্য সে বিদ্যুৎ পরিবহন করে না। আশা করি আমরা এটা বুঝতে পারছি। এখন আমরা কার্বন ও সিলিকনের মধ্যে সাদৃশ্য বৈসাদৃশ্যগুলো লিখি। এই প্রশ্নটা এইভাবে আসতে পারে যে কার্বন ও সিলিকনের মধ্যে তুলনামূলক আলোচনা করেন, অথবা কার্বন ও সিলিকনের মধ্যে সাদৃশ্য বৈসাদৃশ্যগুলো কি কি। আচ্ছা, কার্বন এবং সিলিকনের মধ্যে সাদৃশ্য এবং বৈসাদৃশ্য বিষয়টা আলোচনা করতে গেলে আমরা কি জানি যে কার্বন এবং সিলিকন পর্যায় সারণীর একই গ্রুপের মৌল। কার্বন এবং সিলিকন আসলে পর্যায় সারণীর একই গ্রুপের কি মৌল। আমরা যদি একটু দেখাইতে চাই, খেয়াল করেন, কার্বন সিলিকন, দেখেন এরা কিন্তু পর্যায় সারণীর 14 নম্বর গ্রুপের মৌল। পর্যায় সারণীর 14 নম্বর গ্রুপের মৌলগুলা কি কি আমরা যদি বলি, কার্বন সিলিকন, এই গ্রুপটা আসলে আমরা মুখস্থ করি একটা ছন্দের মাধ্যমে। কালাম সার্ট জেন, জেন মানে জার্মেনিয়াম, টিন পাবেন, আর লাস্টের মৌলটা হলো ফ্লুরোবিয়াম Fn। ওকে, তা আসলে পর্যায় সারণীর 14 নম্বর গ্রুপের মৌলগুলো আসলে কি, পর্যায় সারণীর 14 নম্বর গ্রুপের মৌলগুলো হলো এইগুলো। আপনি এইভাবে একটা ছন্দ দিয়ে মনে রাখতে, কালাম সার্ট জেন টিন পাবেন ফ্লোরেন্সে, আপনি এটা দেন কালাম সার যেন টিন পাবেন ফ্লোরেন্সে, ওই রকম মনে রাখেন। কালাম মানে কার্বন, সার মানে সিলিকন, জেন মানে জার্মেনিয়াম, টিন মানে Sn, পাবেন মানে Pb, আর ফ্লোরবিয়াম স্যার। এই যে দেখেন একই গ্রুপের, আমরা জানি আসলে কি জানি বলেন তো, যে একই গ্রুপের মৌলগুলা সাধারণত একই ধর্ম বিশিষ্ট হয়, তাই তো, কিন্তু এই জায়গায় কিছু মিল আছে কিছু অমিল আছে। এই জিনিসটা আসলে আমাদেরকে আলোচনা করতে বলছে। এবং স্বাভাবিকভাবে কার্বন অধাতু, সিলিকন আসলে অপধাতুর মধ্যে পড়ে, সিলিকন এবং জার্মানিয়াম অপধাতু, সে ধাতুর মতো আচরণ করে, অধাতুর মতো আচরণ করে, এই বিষয়গুলো। এখন চলেন আমরা কার্বন এবং সিলিকনের মধ্যে এই যে তুলনাটা করব, আগে সাদৃশ্যের ভিত্তিতে করি আর বৈসাদৃশ্যের ভিত্তিতে। সাদৃশ্যের ভিত্তিতে আমরা কি কি বিষয় আমলে আনতে পারি, মনে করেন প্রথমে আমরা আনলাম ইলেকট্রন বিন্যাস। ফর এক্সাম্পল আমি যদি বলি যে ইলেকট্রন সাদৃশ্যের ক্ষেত্রে আমরা যদি প্রথমে আনি ইলেকট্রন বিন্যাস, আমরা যদি এই পয়েন্টটা আনি, তা আপনি বলবেন কার্বনের বহিঃস্তরে 4টা ইলেকট্রন, সিলিকনের বহিঃস্তরে আসলে কি 4টা ইলেকট্রন, অর্থাৎ তাদের প্রত্যেকের বহিঃস্তরে 4টা, অর্থাৎ তাদের যোজ্যতা স্তর ইলেকট্রন বিন্যাস কি হবে, ns2 np2। বিষয়টা কি বুঝছেন, ns2 np2। অথবা আমরা যদি বলি যে তাদের যোজ্যতা স্তর ইলেকট্রন বিন্যাস, যোজ্যতা স্তর ইলেকট্রন বিন্যাস, আপনি ইলেকট্রন বিন্যাস কইরা দেখাইতে পারেন, কি হবে বলেন তো, ns2 np2। বিষয়টা কি বুঝছেন, ns2 np2 হইলো কেন আমি একটু দেখাই দিই। মনে করেন কার্বন, কার্বন কি 6, 1s2 2s2 2p2, 2 এবং 4। এই জায়গায় যদি আমি ধরি ns2 np2, আমি যদি সিলিকনের কথা বলতাম 14, 1s2 2s2 2p6 3s2 3p2, এই দেখেন 2 8 10 আর 4 14। এই জায়গায় কিন্তু ns2, এই জায়গায় n এর মান 3, এই জায়গায় n এর মান কি 2। তাহলে আমরা এটা লিখতেই পারি যে তাদের যোজ্যতা স্তর ইলেকট্রন বিন্যাস কি ns2 np। তারপরে আমরা বলতে পারি যুজনির ব্যাপারটা আনতে পারি। সাদৃশ্যের মধ্যে আবার যুজনিটা কিন্তু মিল আছে, যুজনি, তাদের যুজনি কত আসলে 4। কার্বন এবং সিলিকন উভয়ের যুজনি আসলে কি 4, এই কথাটা আমরা বলতে পারি। তারপরে আমরা আনতে পারি অনুরূপ যৌগ গঠন, এরা অনুরূপ যৌগ গঠন করে, অনুরূপ যৌগ গঠন।
আমরা পয়েন্ট আকারেই দিব, সমস্যা নেই। যে এদের মধ্যে আসলে কি কি পয়েন্ট, যোজনীর ব্যাপার টানতে পারি, ইলেকট্রন বিন্যাস আনতে পারি, অনুরূপ যৌগ গঠন। আচ্ছা, অনুরূপ যৌগ গঠনের মধ্যে দেখেন কার্বন, যদি আমি বলি যে কার্বন হাইড্রোজেনের সাথে CH4 গঠন করে, তাই তো। এখন সিলিকন টেট্রাহাইড্রাইড গঠন করবে, সমস্যা নেই তো। সিলিকন হাইড্রোজেনের সাথে টেট্রাহাইড্রাইড গঠন করে, পরে কার্বন টেট্রাক্লোরাইড গঠন করে, এই জায়গায় সিলিকন টেট্রাক্লোরাইড গঠন করে। অর্থাৎ কার্বন যে ধরনের যৌগ গঠন করে, সিলিকনও সেম ধরনের যৌগ গঠন করে। আচ্ছা, আমরা বৈসাদৃশ্য একটু নামাই ফেলবো না, সমস্যা নাই। আচ্ছা, এখন অনুরূপ যৌগ গঠন আরেকটা বলতে পারি অক্সাইডের প্রকৃতি। অক্সাইডের প্রকৃতি। আমরা এখন সাদৃশ্য নিয়ে কথা বলতেছি, যে বৈসাদৃশ্য আমি সরাই রাখলাম। অক্সাইডের প্রকৃতি। স্যার, কার্বনের অক্সাইডের নাম বলেন তো। কার্বনের অক্সাইডের নাম কি? কার্বন ডাইঅক্সাইড। আর সিলিকনের অক্সাইড হলো সিলিকন ডাইঅক্সাইড। এই কার্বন ডাইঅক্সাইড আসলে অম্লধর্মী, সিলিকনের অক্সাইড অম্লধর্মী। এখন এই অম্লধর্মী এবং ক্ষারধর্মী আমরা কিভাবে প্রমাণ করি? দেখেন, কার্বন ডাইঅক্সাইড ক্ষারের সাথে বিক্রিয়া দেওয়া, আমরা ক্ষারধর্মী এবং অম্লধর্মিতা এইভাবে ব্যাখ্যা করতে পারি। ক্ষারের সাথে বিক্রিয়া দিলে হবে সোডিয়াম কার্বনেট এবং পানি, H2O। খেয়াল করেন, আমরা যদি সমতা সাধন করি, জায়গায় সোডিয়াম 2টা, তারপরে হাইড্রোজেন মিলছে কিনা দেখেন তো, 4, হ্যাঁ মনে হয় মিলছে, ঠিক আছে। আচ্ছা, এই যে কার্বনের অক্সাইড ক্ষারের সাথে বিক্রিয়া করে লবণ এবং পানি বানাচ্ছে, আমরা জানি কি যারা ক্ষারের সাথে বিক্রিয়া করে লবণ এবং পানি বানায় তারাই আসলে কি অম্লধর্মী। এর মানে সে কি, সে অম্লধর্মী। কার্বনের অক্সাইড কি ধর্মী? অম্লধর্মী। এখন আমরা সিলিকনের অক্সাইডটা দেখবো আর কি। সিলিকনের অক্সাইড, আমি যদি আপনাকে বলি যে সিলিকনের অক্সাইডটা দেখেন, সিলিকন ডাইঅক্সাইড, সে সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া দেন, সোডিয়াম সিলিকেট লবণ হবে Na3Al এল না, দুঃখিত, এল তো আসার কথা না, সোডিয়াম সিলিকেট SiO3। এখন যোজনীটা মিলাইলে আসলে হয়ে যাবে। যোজনী আমরা কেমনে মিলাবো জানেন? সোডিয়াম সিলিকেট, যে আমার O3 যদি মনে থাকে, অক্সিজেন -2 × 3 অংশ -6, তো সিলিকন +4, কারণ সিলিকনের যোজনী 4 হয়, আর বাকি আছে +2, মানে +1 × 2, অর্থাৎ সোডিয়াম হবে এই জায়গায় 2টা, Na2SiO3। এটাই সোডিয়াম সিলিকেটের সংকেত। ওকে স্যার, আর সাথে হবে কি পানি। আমরা সংকেত মুখস্থ রাখলে আর সমস্যা নাই। আচ্ছা স্যার, এই জায়গায় সোডিয়াম আমরা দিলাম 2টা, সমাধান করতে চাইলে না করলেও সমস্যা নাই। এখন দেখেন যে সিলিকন ডাইঅক্সাইড এই ক্ষারের সাথে বিক্রিয়া, যারা ক্ষারের সাথে বিক্রিয়া করে লবণ পানি বানাবে তারা অম্লধর্মী, সুতরাং সেও কি অম্লধর্মী। ব্যাপারটা কি ক্লিয়ার? এখন বলেন তো এদের সাদৃশ্য কি? আমরা বলবো কার্বন এবং সিলিকনের সাদৃশ্যগুলো ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে তাদের যোজ্যতা স্তর ইলেকট্রন বিন্যাস সেম, যোজনী উভয়েরই 4 অনুরূপ যৌগ গঠন করে। কার্বনে যেরকম যৌগ গঠন করে কার্বন হাইড্রাইড, ওই যে কার্বন CH4, কার্বন হাইড্রোজেনের সাথে যুক্ত হয়, সিলিকন হাইড্রোজেনের সাথে যুক্ত হয়, কার্বন ক্লোরিনের সাথে যুক্ত হয়, সিলিকন ক্লোরিনের সাথে যুক্ত হয়। অক্সাইডের প্রকৃতি বলবো যে কার্বনের অক্সাইডও অম্লধর্মী, আবার সিলিকন ডাইঅক্সাইডের অম্লধর্মী। আমরা সাদৃশ্য এই 4টা পয়েন্ট থেকে আলোচনা করে ফেলবো। এখন আসেন আমরা বৈসাদৃশ্য নিয়ে আলোচনা করি। কি বৈসাদৃশ্য? মুছে ফেলি সাদৃশ্যটা। এখন আসলে আমরা বৈসাদৃশ্য নিয়ে আলোচনা করি। কার্বন এবং সিলিকন কিছু কিছু মিল পাইছে, এখন এদের মধ্যে কিন্তু অমিলও আছে। চলেন তাহলে অমিলের পয়েন্টে প্রথমে আমরা তাদের কেটিনেশন নিয়ে আলোচনা করতে পারি। বৈসাদৃশ্যের মধ্যে প্রথমে কেটিনেশন ধর্ম। স্যার, কেটিনেশন ধর্ম কি জানেন? যে একই মৌলের বিভিন্ন পরমাণুসমূহ পরস্পরের সাথে যুক্ত হয়ে বিভিন্ন দৈর্ঘ্যের শিকল গঠন করে। বৈসাদৃশ্য কি? কার্বন আসলে আপনারা দেখছেন, এই দেখেন 1 2 3 4 5 পেন্টেন, হেক্সেন হইলে 6 কার্বন, লম্বা লম্বা শিকল গঠন করে। কিন্তু সিলিকন এত লম্বা লম্বা শিকল গঠন করে না, তবে কেটিনেশন ধর্ম প্রদর্শন করে, তবে ওই ধরনের বেশি করে না। অর্থাৎ এই ক্ষেত্রে আমরা বলবো যে কার্বনের কেটিনেশন ধর্ম বেশি, কেটিনেশন ধর্ম বেশি, কিন্তু সিলিকন এর কেটিনেশন ধর্ম কম, কেটিনেশন ধর্ম অল্প। মানে সে কার্বনের মতো এত লম্বা লম্বা শিকল গঠন করে না, বা এই ধর্ম প্রদর্শন করে না, গেল একটা। তারপরে আপনি বলতে পারেন কেটিনেশন ধর্ম গেল। অক্সাইডের প্রকৃতির ব্যাপারে
অক্সাইডের ভৌত অবস্থা, অক্সাইডের ভৌত অবস্থা। স্যার অক্সাইডের ভৌত অবস্থায় আপনি কি বলতে পারেন দেখেন তো? কার্বনের অক্সাইড গ্যাস, এটা স্বাভাবিক অবস্থায় কি গ্যাসীয়, কিন্তু সিলিকন ডাইঅক্সাইডের ভৌত অবস্থা কি কঠিন। এর মানে আপনি কি বলবেন যে কার্বনের অক্সাইড ভৌত অবস্থা গ্যাসীয় কিন্তু সিলিকন ডাইঅক্সাইডের ভৌত অবস্থা কি কঠিন। এখন তাপমাত্রার প্রভাব বলতে পারি এটার, তাপমাত্রার প্রভাব, তাপমাত্রার প্রভাব। স্যার যেহেতু এটা কঠিন, এটা গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কি হবে বেশি, আর কার্বন ডাইঅক্সাইডের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কি হবে কম, অর্থাৎ এটা বলতে পারি। এখন সমানুতা, আরেকটা পয়েন্ট দেখাইতে পারি, সমানুতা। কার্বন বেশি সমানুতা প্রদর্শন করে, সিলিকন কার্বনের মতো সমানুতা প্রদর্শন করতে পারে না। এই পয়েন্টগুলো আসলে আমরা আলোচনা করব, সমস্যা নাই। আমি আপনাদের যে নোটটা দিব সেই নোটটা একটু দেখাই দিই, তাইলে আসলে আপনারা পারবেন। চলেন আমরা যদি একটু দেখাই, খেয়াল করেন ওই যে কার্বন এবং সিলিকন আমরা যা বলছি তাই আছে, যে কার্বন ও সিলিকনের মধ্যে তুলনার সাদৃশ্য, ইলেকট্রন বিন্যাসের ব্যাপারটা আছে, যোজনী, প্রত্যেকের যোজনী সাইড, অনুরূপ যৌগ গঠন করে CH4 সিলিকন টেট্রাহাইড্রাইড, ওই যে CCl4 সিলিকন টেট্রাহাইড্রোক্সাইড হয়, ও অক্সাইড কার্বন ডাইঅক্সাইড সিলিকন ডাইঅক্সাইড, আরেকটা বাড়াইতে পারেন। অক্সাইডের প্রকৃতি সেটা অম্লধর্মী, উভয়ের অক্সাইড কি অম্লধর্মী, বিক্রিয়াতে দেখাবে বৈসাদৃশ্য, কেটিনেশন ধর্ম, কার্বন কেটিনেশন ধর্ম প্রদর্শন করে এবং অত্যাধিক মাত্রায়, আর সিলিকন কম করে। তাপমাত্রা প্রভাব, উচ্চ তাপমাত্রায় সিলিকন গলে কিন্তু কার্বন গলে না। তারপর অক্সাইডের প্রকৃতি, কার্বন ডাইঅক্সাইড গ্যাসীয়, সিলিকন ডাইঅক্সাইড কঠিন। সমানতা, কার্বন যৌগের সমানতা দেখা যায় কিন্তু সিলিকন যৌগের সমানতা ঘটে না। আশা করি আমরা এটা বুঝতে পারছি। ধন্যবাদ সবাইকে, দেখা হবে পরবর্তী ক্লাসে।